এখন থেকে আগামী হজের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। সারা দেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং 3 দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় আগামী বছরের হজের জন্য রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৈঠকে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন ও ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন উপস্থিত ছিলেন। কোভিড, ডেঙ্গু ও আন্দোলনকে পাশ কাটিয়ে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যা গত বছরের তুলনায় 81,882 জন কম। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রস্তুতি ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডের 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় 81,882 জন কম। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ও প্রশ্নপত্র ভালো হয়েছে, তবে নৈর্ব্যক্তিক অংশ তুলনামূলক কঠিন হয়েছে বলে জানান তারা। একদম ভালো হয়েছে, প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড আসছে, অনেক ভালো হয়েছে, কোশ্চেন অনেক ভালো হয়েছে। আমরা ভেবেছিলাম যে প্রশ্নটা কঠিন হবে, বাট প্রশ্ন ওভাবে কঠিন হয়নি। এমসিকিউতে একটু প্রবলেম হয়েছিল, এছাড়া বাকি আলহামদুলিল্লাহ ভালোই। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল এবং সুন্দরভাবে অ্যান্সার করছি, 100-র মধ্যে 100, কিন্তু 90 মতো পাবো ইনশাল্লাহ। এদিকে সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার জানান, সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে। এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। এবছর 9টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। 11 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় পরীক্ষা চলবে 17 জুলাই পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা চলবে 18 থেকে 24 জুলাই পর্যন্ত। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য দরকার জনসচেতনতা, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, মাদক শুধু দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা। মাদকের প্রভাবে দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি সহ সবকিছুই হুমকির মুখে পড়ে। এর ভয়
ভয়াল থাবায় ধ্বংস হয় দেশের যুব সমাজ, বাধাগ্রস্ত হয় দেশের সমৃদ্ধি। মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত। এর আগে কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে পুলিশ। এ সময় মামলার তদন্তে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী রোববার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন জানায়, আবু সাঈদকে হত্যার ঘটনায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের 16 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। পরে 18 আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী হত্যা মামলা করেন। তাছাড়া চলতি বছরের 13 জানুয়ারি সাঈদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করেন। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের 2 সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে রয়েছেন। আবু সাঈদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24 জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। আমির খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। কেবল অনুদান বা ঋণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে। নিশ্চিতভাবে সবাই এগুলো তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তি বোধ করে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বরিশালে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার করোনা ও ডেঙ্গুর প্রকোপ থাকায় নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নজর দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রগুলোতে। বরিশাল বোর্ডের অধীনে এবার 144টি কেন্দ্রে 61,025 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পাবনার ঈশ্বরদীতে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে 5টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। এ সময় পরীক্ষা সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এবার ঈশ্বরদীতে 5টি পরীক্ষা কেন্দ্রে মোট 3,195 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এদিকে সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার 192টি কেন্দ্রে 1,01,750 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া ময়মনসিংহের ভৈরব, পটুয়াখালীর গলাচিপা ও মেহেরপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট কমিশনিং অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা নেভাল বার্থে এর আয়োজন করা হয়। এ সময় পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা নামে 3টি বোট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌপ্রধান নতুন কমিশনিং হওয়া বোটসমূহের অধিনায়কদের নিকট কমিশনিং ফরমান তুলে দেন ও নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন। এ সময় নৌবাহিনী প্রধান বলেন, বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও শান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও শান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয়। তৎকালীন নৌ সদস্যবৃন্দ এবং নৌ কমান্ডোগণ অপারেশন জ্যাকপট নামে একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। মেহেরপুরের গাংনীতে নারী শিশুসহ 8 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে বিএসএফ সদস্যরা পুশিন করলে রংমহল ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, গাংনীর রংমহল সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিএসএফ সদস্যরা পুশিন করলে রংমহল বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়। গত 1.5 মাসে নারী শিশু সহ 79 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের অনেকেই এখন মেহেরপুর জেলা কারাগারে আছে। ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় টাঙ্গন নদীতে সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, বহু জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেননি। তবে মন্ত্রণালয় থেকে প্রকল্প পাশ হলেই সেতু নির্মাণে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় টাঙ্গন নদীর 2 তীরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতি বছর পানি কমে আসলে এই সাঁকো সংস্কার করে স্থানীয়রা। বর্ষায় সাঁকো ডুবে গেলে নৌকায় ভরসা স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ এই সাঁকোটি দিয়ে দৈনিক চলাচল করে ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাঘপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গীসহ অন্তত 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। আমাদের এখানে নদীটার জন্য আমরা বর্ষাকালে ঠিকমতো যাতায়াত করতে পারি না। স্কুল প্রাইভেট যাইতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে। ব্রিজটার জন্য অত্র এলাকার কৃষকদের দীর্ঘদিনের একটা দাবি, এবং এটা একটা কৃষি প্রবণ এলাকা। মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়।
তা আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হোক। বহু জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেননি বলে অভিযোগ তাদের। অনেক দিন থেকেই তো এমপি মন্ত্রীর কাছে যাওয়া আসা করে, কিন্তু আশ্বাস দেয়, কিন্তু আমাদের ব্রিজ হয় না। বহুদিন ধরে এটা চলতেছে। সবাই করে কাজ করে না, ভোটের সময় ভোট চাই দেয়, ফেরার কাজ করে না। বলে এইবার ভোটক ছাড়ার পরে বার, এবার ভোটক পরে বার, ওই কাজ চলছেই। কষ্ট হয় বসার সময় বেশিরভাগ। এখন তারা নিজে ব্রিজ দিছি, সবাই মিলে করি হ্যাঁ। জেলার কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে, সেটি অনুমোদন পেলেই পালপাড়া সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ঠাকুরগাঁও জেলা সহ পঞ্চগড় এবং দিনাজপুর জেলা সহ সমন্বিত একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। জনদুর্ভোগ লাঘবে টাঙ্গন নদীর ওপর অতি দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলতি বছরের জুলাইয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় আগামী 16 জুলাই বাংলাদেশে এসে পৌঁছাবে পাকিস্তান দল। এরপর সিরিজের প্রথম টি-20 ম্যাচ হবে আগামী 20 জুলাই। এছাড়া সিরিজের বাকি 2 ম্যাচ হবে 22 ও 24 জুলাই। এদিকে সবগুলো ম্যাচ ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। ক্লাব বিশ্বকাপে সালজবুর্গের বিপক্ষে ম্যাচের আগেই অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে পারেননি এই ফরওয়ার্ড। এছাড়া হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েও পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও খেলা হয়নি তার। ওই 2 ম্যাচের প্রথমটিতে আল হিলালের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর পাচুকার বিপক্ষে 3-1 ব্যবধানে জয় পায় রিয়াল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে সালজবুর্গের মুখোমুখি হবে রিয়াল। সে ম্যাচে বদলি হিসেবে কিছু সময়ের জন্য কিলিয়ান এমবাপ্পেকে খেলাতে পারেন রিয়াল কোচ। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এখন থেকে আগামী হজের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। সারা দেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং 3 দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।